কণ্ঠস্বরে বোঝা গেল না মেয়েটা কি। যখন খিকখিক করে হেসে বলল, এই হিরো ইধারা, তখন বুঝলাম এই নিশ্চিত মহিমা। মহিমা আমার চাকদা কলেজের বান্ধবী। ও যে ঠিক কতটা সুন্দরী ছিল তা ছেলেরা তো বটেই, মেয়েরাও ব্যাখ্যা করে উঠতে পারত না। আমার হৃৎপিণ্ডের স্পিড সর্বদা বেড়ে থাকতো ওর কারণে। সেরা সেরা ছেলেরা ওকে সময় দিত, টাকা খরচ করত, অকারণে আমাদের ক্লাসে এসে হাজির হতো সময়ে অসময়ে। 3 বছর অনার্স কমপ্লিট হয়ে গেল, কিন্তু একদিনও কথা হলো না মহিমার সঙ্গে। আমি মুখচোরা বলেই হয়তো হয়নি, অথবা আমার বস্তা পচা চেহারার কারণেই আলাপ করেনি। মহিমা ছিল অত্যন্ত প্রাণোচ্ছল, খই ফুটানো মেয়ে। সব ছেলেকে একটি নামে ডাকত, এই হিরো ইধারা। ব্যতিক্রম আমি। একদিন শুধু বলেছিল, এই সরে দাঁড়া। হুড়মুড় করে কোথাও যাচ্ছিল মনে হয়। সেই থেকে ভেবে নিয়েছি আমার নাম সরে দাঁড়া। আজ চিনতে অসুবিধে হচ্ছিল, কারণ মাঝখানে চলে গেছে 17টি বছর। তার উপর গলার টোন একদম বদলে গেছে। আগের মতো সুরেলা নেই, কেমন যেন বিষণ্ণ, মিনমিনে, সে তেজ নেই। কলেজের পর আর দেখা হয়নি। আমার অনার্স টিকলেও এমএ তো চান্সই পাইনি, ফলে পড়া আর এগোয়নি, যোগাযোগও থাকেনি। আমি মিহির মণ্ডল, এলাকায় নাম করা কোয়াক ডাক্তার, স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার, একমাত্র দত্তক নেওয়া ছেলে মাধ্যমিক দেবে। আজও মনে পড়ে, তখন অনেক কষ্টে বেটাক্যাপ 20 খেয়ে হৃৎপিণ্ডের স্পিড কন্ট্রোলে এনেছিলাম। আচমকা এতদিন পরে সেই T20 ধোনি বেটাক্যাপের চক্রব্যূহ ভেঙে দিল। 5th গিয়ারে চলে গেল হার্ট। চিনতে পেরেছিস? ডান হাতে বুকের ডান দিক চেপে বললাম, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। ভালো আছিস? হ্যাঁ আছি। একটা দরকারে ফোন করলাম, ফ্রি আছিস? আছি তো, তোর সঙ্গে একটু দরকার আছে। ঠিকানাটা বল। কিছু না ভেবেই ঠিকানা বলে দিলাম। ওপাশ থেকে ওকে বলে কট করে ফোনটা কেটে গেল। যা বাবা, এইটুকু বলার জন্য এতদিন পর ফোন। তাছাড়া আমার বাড়িতে ওর দরকারটা কি সেটাও বুঝলাম না। মিস্টেরিয়াস ব্যাপার। বলে তো দিলাম, কাউকে কিছু না জানিয়ে এভাবে একসময়ের হট টাটকা বান্ধবীকে বাড়ি আসতে বলাটা কি ঠিক হলো? যেখানে বাড়ির বিড়ালটা পর্যন্ত ম্যাও করে না স্ত্রীর অনুমতি ছাড়া, আর আমি কিনা উইদাউট পারমিশন। কষ্ট আছে কপালে নির্ঘাত। উফ হরিচাঁদ, কি করলাম? রক্ষা করো, শেষ পর্যন্ত জ্যান্ত রেখো। এই ভয়ঙ্কর ঘটনার কথা স্ত্রীকে কিছুই জানালাম না। যা হবার একদিনে হয় ভালো। প্রতিদিন শান্টিং খাওয়াটা চাপের হয়ে যাবে। এমনিতেই ভারতের মুখ ডিজে বক্স, সর্বদাই 440। নির্দিষ্ট দিনে মহিমা এলো। আমি অবাক। একদম আগের মতো আছে, সেই চোখ, সেই মুখ, সেই হাসি, সেই ঘাড় দুলিয়ে কথা বলা। ওজন বাড়িনি একদম। রাস্তা থেকে ডাকতে শুরু করলো, এই ভারতী, ভারতী। আমি আকাশ থেকে বললাম, ও ভারতীর নাম জানলো কি করে? কোনোদিন তো ভারতীকে দেখেও নি, এখনো পর্যন্ত পরিচয় করিয়েও দিইনি। উঠোনে দাঁড়িয়েছিল ভারতী। আশ্চর্য, দেখা মাত্র দৌড়ে এসে মহিমাকে জড়িয়ে ধরল। দুজনাই কাঁদতে শুরু করলো মুহূর্তে। আমি কিছুই বুঝতে পারছি না, মাথাটাই কাজ করছে না এখন। হলোটা কি? ওরা কি একে অপরকে চেনে? ঘাড় থেকে এক দুশ্চিন্তা নামলো বটে, কিন্তু আরেক নতুন ভাবনা পেয়ে বসলো। ওরা একে অপরকে চিনল কি করে? একসঙ্গে তো পড়তো না। মহিমা প্রায় 2 ঘন্টা আমাদের বাড়ি রইল। একবারের জন্য আমার সঙ্গে কথা বলল না। যা কিছু সবই প্রায় ভারতীর সঙ্গেই শেয়ার করলো। ও যখন বিদায় নিয়ে চলে গেল, তখন আমি ভারতীকে ছাই দিয়ে ধরলাম। ব্যস্ত হয়ে বললাম, তুমি কি ওকে আগে থেকেই চিনতে? ভারতী খানিকটা আনমনা হয়ে বলল, বলি চিনব না কেন? ওই তো আমার প্রাক্তন বৌদি। দাদা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওদের বিয়েটা আমাদের পরিবার মানেনি। বাবা ওকে খুন করার জন্য লোক পর্যন্ত লাগিয়েছিল। আশ্চর্য, আমি তো এসব কিছুই জানতাম না। দাদা ছিল সেটা তো তোমাকে জানানোই হয়েছিল। হ্যাঁ, সেটা জানতাম, যাদবপুরে পড়তো। তাহলে আরেকটা জিনিসও জেনে রাখো, যে ছেলেকে আমরা দত্তক এনেছি তার মা ও।
মহিমা আমার দাদার সন্তান, একজন বঞ্চিত নিরপরাধ মা, যে গোপনে তার সন্তানকে দেখে গেল বলেই ভারতী আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ছুটে ঘরে ঢুকে গেল। মুহূর্তে মনে পড়ল ছেলের মুখটি, যার রক্তে মিশে আছে মহিমার মুখ। শেষ হলো আজকের গল্প মহিমা। কলমে বাবুরাম মণ্ডল।